হ্যালো, গুড মর্নিং ফ্রম ভিয়েতনাম। আজকে আমাদের এখান থেকে বিদায় নেওয়ার দিন, মানে দানাং থেকে আজকে আমরা চললাম হোচিমিনের উদ্দেশ্যে। ফ্লাইট হচ্ছে 12টার সময়, তাই খুব তড়িঘড়ি করে সকালবেলা উঠে সব কিছু প্যাকিং কমপ্লিট করে রেডি হয়ে যাওয়ার পালা, কারণ বেশি দেরি করলে ফ্লাইট মিস করবো। শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে। অ্যাকচুয়ালি ওয়েদার একটু চেঞ্জের জন্য হয়তো এরকম একটা শরীর খারাপ করে হলো। আজকে আমি ভাবছিলাম তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে চাই, যেরকম আমার কিছু মনের কথা ধরে নাও। প্রথমেই বলি যে আমি এই দু একটা কান্ট্রিতে ঘুরতে এসে আমার প্রত্যেকবারই এটা মনে হয় যে এইসব কান্ট্রিতে যে মানুষগুলো থাকে তাদের কালচার অবশ্যই ভিন্ন হবে, কারণ তারা আমাদের দেশের থেকে অনেক আলাদা। তার সাথে আমার যেটা মনে হয়, এখানে যারা পুরোপুরি বসতি স্থাপন করে তাদের মধ্যে ম্যাক্সিমামই ইন্ডিয়ানদের আমরা এটা সবসময় ভাবি যে যারা আমরা বাংলা মিডিয়াম স্কুলে পড়াশোনা করি বা যারা আমরা ছোট থেকে বড় হয়েছি সব সময় একটা বেঙ্গলি কথা বলার মাধ্যমে, মানে আমাদের ইংলিশের সংস্পর্শতা খুবই কম। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের কাছে বাইরের দেশে গিয়ে কাজ করা বা পড়াশোনা করাটার প্রতি আমরা সবসময় একটু ভীত থাকি। কিন্তু যারা আজকে আমাদের বাইরের দেশে এসে কাজ করছে তাদের মধ্যে ম্যাক্সিমামই, আমি যেটুকু কথা বলছি, তারা কিন্তু প্রত্যেকে বেঙ্গলি মিডিয়াম থেকে উঠে এসছে এবং সাকসেসফুলি তারা বাইরে কাজ করছে। এবং বাইরের ম্যাক্সিমাম পপুলেশন কিন্তু ইন্ডিয়ান। সেটা জাপান হোক, সেটা কোরিয়া হোক, সেটা যে কোনো দেশ হতে পারে, সেটা ভিয়েতনাম হতে পারে, থাইল্যান্ড হতে পারে। এবং কলকাতার বাঙালিও যেমন রয়েছে, বিভিন্ন জায়গার মানে মফস্বলের বাঙালি, যেরকম মেদিনীপুর, কৃষ্ণনগর, এরকম বিভিন্ন জায়গার প্রচুর বাঙালিরা আজকে ভারতবর্ষ থেকে এসে তারা আমাদের বিভিন্ন জায়গায় তারা তাদের বসতি স্থাপন করেছে, ফ্যামিলি নিয়ে সাকসেসফুলি তারা রয়েছে। বাঙালিদের কাছে এটা একটা সত্যি গর্বের জায়গা যে তারা নিজের দেশের বাইরে এসে, মানে নিজের কমফোর্ট জোনটাকে ভেঙে তারা বাইরে এসে এত সুন্দরভাবে তারা থাকতে পারছে। তার সাথে এটা আমারও একটু ইচ্ছে হয় অনেক বাঙালির সাথে কথা বলতে বলতে, যে যদি আমার কাছে এরকম কখনো কোনো সুযোগ আসে যে বাইরে গিয়ে নিজেকে এস্টাবলিশ করা, তাহলে কি আমি সেই সুযোগটা নেব? ইনফ্যাক্ট আমার কাছে যদি কলকাতার থেকে বাইরে সেই সুযোগটা আসে, ম্যাঙ্গালোর হতে পারে, হায়দ্রাবাদ হতে পারে, যেগুলোকে আমরা টেক্সাবি জায়গা বলি, তাহলেও কি আমি নেব? তারপরেই মনে হয় যে আমি পারবো ওখানে এস্টাবলিশ হতে, ওখানে আমি আমার ফ্যামিলি নিয়ে সেটেল হতে পারবো। ওখানকার ইকোনমিক স্টাইল আমার থেকে একদম আলাদা, সেখানকার এক্সপেন্সিভ খরচা সব কিছু আর কি। তারপরে মনে হয় হয়তো পারবো, হয়তো যদি নিজেকে সেভাবে মেন্টালি স্ট্রং তৈরি করতে পারি, সেরকম কোনো বেটার অপরচুনিটি আসে যে ওখানে গিয়ে আমি সাকসেসফুলি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো, তাহলে হয়তো সেই রিস্কটা আমিও নিতে পারি। এরকম বিভিন্ন কথা মাথায় আসে। কথাগুলোর মধ্যে বেশ কিছুটা সত্যতা থাকলে অনেকটাই মনে হয় বোকার মতো ভাবছি, হয়তো এরকম কোনো সুযোগ আসবেই না কখনো, হয়তো এরকম কোনো অপরচুনিটিও কখনো আমি দেখা পাবো না। তবুও যদি কখনো পাই তাহলে হয়তো আমি একটু ভেবেচিন্তে দেখতে পারি। যাই হোক, গল্প করতে করতে আমরা হোচিমিনে পৌঁছে গেছি এবং হোচিমিনের দুটো বাড়ি কিন্তু পুরো জাপানের মতো দেখতে লাগছিল। তারপর আমরা ডাইরেক্ট ঢুকলাম লাঞ্চ করতে, কারণ আমাদের এমনি দুপুরবেলা ফ্লাইট ছিল। লাঞ্চ করার পরই আমরা পৌঁছে গেলাম হোটেলে। হোটেলটা পুরো বুর্জ খলিফার একটা সংস্করণ, এত সুন্দর দেখতে বাইরে থেকে, বৃষ্টিও পড়ছিল। আর হোচিমিন না একদম কিন্তু দানাংয়ের মতো নয়। দানাংটা আমার কিরকম একটা অফবিট মতো লেগেছিল, মানে খুব সফিস্টিকেটেড, অ্যান্ড ওখানের কালচার, ওখানকার রাস্তাঘাট সব কিছুর মধ্যে একটা ব্যাপার ছিল। কিন্তু হোচিমিনটাকে আমি কিন্তু একদমই বলবো না সফিস্টিকেটেড নয়, সেটা নয়, অবশ্যই সফিস্টিকেটেড, কিন্তু প্রচন্ড জ্যাম। সেটা খুব সাধারণ একটা জায়গা, মানে কি বোঝাবো, মানে ওল্ড দিল্লি আর নিউ দিল্লির মধ্যে যেরকম ডিফারেন্স আছে, কলকাতায় সল্টলেক বা রাজারহাটের সাথে তুমি ধরে নাও আমাদের নর্থ চব্বিশ পরগনা, ঠিক অনেকটা ওরকম একটা ডিফারেন্স। সব জায়গায় সব জায়গার মতো সুন্দর, আবারও বলতে থাকি এই একই কথা। আমি পেয়ে গেছি আমার কি, এখন আমি চললাম রুমে। আর একটা কথা এখানে বলে রাখি, বুর্জ খলিফার মতো শুধু দেখতে না, এখানকার পুরো ব্যাপারটাই বুর্জ খলিফার মতো। বুর্জ খলিফাতে যারা গেছো তারা জানো যে প্রথম একটা তলা, মানে মোটামুটি 48 তলা বা একটা মিনিমাম তলা অব্দি তোমাকে একটা লিফট নিয়ে যাবে, তারপর আরেকটা লিফট নিয়ে যাবে 148 তলা বা যেটাতে তুমি যেতে চাইছো। তারপরে তো অবশ্য প্রাইভেট প্রপার্টি থাকে, ওটাতে কাউকে অ্যালাউ করে না ন্যাচারালি যারা টুরিস্টরা ঘুরতে যায়। এবং এখানে দেখতে পাচ্ছ স্পিডটা, আমি ওর জন্য একটা ভিডিও করছিলাম যে কিভাবে এখানে কাউন্ট হচ্ছিল, একটা ফ্লোর থেকে একটা ফ্লোর যেতে কতক্ষণ টাইম লাগছিল। স্পিডও কিন্তু বুর্জ খলিফার কাছে কিছুই না, মানে আমি জাস্ট একটা ট্রাই করার জন্য ভিডিওটা করছিলাম।
কিন্তু হোটেলটা সত্যি অসাধারণ। হোটেলটার বাইরেটা যেরকম সুন্দর, ভেতরটা ঠিক তেমনই ভালো। পুরো গ্লাসের ওপর পুরো হোটেলটাকে মেনটেন করা হয়েছে। এবং আমি উইকিপিডিয়া থেকে পড়ছিলাম যে হোটেলটার মালিককে, হোটেলটা কিভাবে তৈরি হয়েছে, সবকিছু আর কি। এটা ছোটখাটো বুর্জ খলিফা সংস্করণ বলতে একদমই আমি ঠিক বলছি। এটা ল্যান্ডমার্ক 81। আমি এর আগেও টুকটাক কিছু শর্টসে এটার বেশ কয়েকটা জায়গা আমি দেখেছি এবং এটা রুমও আমি দেখিয়েছি। রুমটা এই ভিডিওটা আলাদা করে আমি অ্যাড করিনি, মানে এটার রুমটা আমি অলরেডি আগে একটা না দুটো ভিডিওতে আমি দেখিয়েছি। এবং সেখানে সকালবেলাটা কেমন লাগে, সন্ধ্যেবেলা যখন পুরো লাইটস অফ হয়ে যায় তখন কেমন লাগে, সেটা ওই ভিডিওটা তোমরা দেখলেই দেখতে পাবে। এবার একটা দুঃখের কথা শেয়ার করি। হোটেলে ঢুকেই আমার সাথে একটা দারুণ ব্যাপার হয়ে গেছে। আমার লাগে যে আমি আগাগোড়াই লক করি না, মানে ওই নাম্বার লক যেটা থাকে ওই সিস্টেমটা আমি করি না, কারণ আমি খুব লক ভুলে যাই। আমি একটা পুচকি ছোটবেলায় স্কুলে আমরা যেরকম ওই তালাগুলো ইউজ করতাম যাতে কেউ আমাদের টিফিন বা কোনো ইম্পর্টেন্ট জিনিস চুরি না করে, তো ওই রকম একটা হাস্যকর পুচকি তালা আমার কাছে থাকে। ওই তালাটা আমি ঝুলিয়ে সব জায়গায় যাই এখন অব্দি। ওই তালাটা থেকে কি হয়েছে আমি জানি না, তালাটা জং ধরে গেছে না কি প্রবলেম হয়েছে, তালাটা এমন লক হয়েছে চাবি দিয়ে খুলছে না। আমি হোটেলে ফোন করিয়ে হোটেলের একজনকে ডেকে পাঠাই তালাটা খোলার জন্য, এবং এত তাদের পেশেন্স, তারা ওই তালাটাকে প্রথমে ভাঙেইনি, প্রায় আধ ঘন্টা মতো প্রচেষ্টা করেছে যাতে তালাটাকে নর্মালি খোলা যায়। তারপর যখন দেখলো কোনোতেই কোনো লাভ নেই, তখন তালটাকে সুন্দর করে কেটে আমার হাতে ধরিয়ে দিল, এবং আর কিছু করার নেই, অ্যাজ ইউজুয়াল। যাই হোক, আমি ড্রেসপত্রগুলো বার করতে পারলাম। তারপরে দেখতে দেখতে আমাদের সন্ধে হয়ে গেল, কারণ আমরা ঢুকতে ঢুকতে প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছিল। আর এই সুন্দর ভিউটা এনজয় করতে করতে আমাদের একটা সুন্দর দিন কেটে গেল। হোচিমিনে আজকে আমাদের ফার্স্ট ডে ছিল, আর খুবই টায়ার্ড ছিলাম, কারণ সকাল থেকে ফ্লাইট, তারপর হোটেল, তারপর খাওয়া দাওয়া, ইচ এন্ড এভরিথিং। তারপর আর বেশি দেরি না করে রেডি হয়ে গেলাম, কারণ তারপর আমাদের ছিল রিওয়ার্ড অ্যান্ড রেকগনিশন প্রোগ্রাম, মানে আরএনআরটা আমাদের হোচিমিনেই হয়েছে। একদম রেডি হয়ে তাড়াতাড়ি করে আরএনআরে চলে গেলাম। আরএনআরটাই সুন্দর করে উপস্থাপিত হয়েছিল। আরএনআরটাতে যেরকম আমাদের এক একটা জোনকে ডেকে নেওয়া হয় এবং ডেকে তাদেরকে আমাদের ফেলিসিটেট করা হয়, আর এরকম সুন্দর কিছু পারফরমেন্সও আমরা দেখতে পাই প্রত্যেকবারই। তারপরে আমাদের প্রোগ্রামটা সুন্দর করে শেষ হয়। পরে আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো, নেক্সট ডে কোথায় গেলাম, হোচিমিনে কি কি ঘুরলাম এবং সবকিছু। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও নিয়ে কাল দেখা হচ্ছে।